কলকাতা মানেই তো এই ঐতিহ্য আর আধুনিকতার একটা দারুণ মিশেল, তাই না? একদম। হুগলি নদীর ধারে এই শহরটার একটা লম্বা বেশ রঙিন ইতিহাস আছে। হুম। আজ আমরা কিছু তথ্যের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব কিভাবে এই শহরটা আজকের চেহারায় পৌঁছালো, মানে ব্রিটিশ শাসন, স্বাধীনতা সংগ্রাম, দেশভাগ, এই সব কিছুর মধ্যে দিয়ে আর কি। হ্যাঁ, এই যাত্রাটা খুবই ইন্টারেস্টিং। তো আমাদের হাতে থাকা তথ্যগুলো দেখতে গিয়ে প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো কলকাতার পত্তন নিয়ে যে ধারণাটা চলে আসছে। জব চার্নক ১৬৯০ সাল। হ্যাঁ, ঠিক তাই, এটা আমরা অনেকেই জানি। কিন্তু সূত্রগুলো বলছে এর আগেও সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা এই গ্রামগুলোর অস্তিত্ব ছিল। ছিল তো বটেই। আর সেগুলো বেশ পরিচিত বাণিজ্য কেন্দ্র ছিল, তাই তো? ঠিকই। জব চার্নকের গল্পটা তো আমরা সবাই শুনেছি, কিন্তু আসল ব্যাপারটা হলো তার আসার অনেক আগে থেকেই এই জায়গাগুলো বেশ জমজমাট ছিল। আচ্ছা। আসলে ১৬৯৮ সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানকার জমিদারি সত্ত্বটা পেল, জমির মালিকানা আর খাজনা আদায়ের অধিকার, তখন থেকেই কিন্তু এই খেলার মোড়টা ঘুরতে শুরু করে। ওহো। ফোর্ট উইলিয়াম তৈরি হলো, ব্রিটিশ ক্ষমতা আস্তে আস্তে জমাট বাঁধল, আর সেটাই শহরটার আজকের চেহারা পাওয়ার পথে একটা বিরাট পদক্ষেপ ছিল। এই ক্ষমতা বিস্তারের ফলেই শহরটার দ্রুত উত্থান সম্ভব হয়। তাহলে ওই জমিদারি সত্ত্ব পাওয়াটাই ব্রিটিশদের এখানে ঘাঁটি গাড়ার মূল কারণ হয়ে দাঁড়ালো। হ্যাঁ, বলা যেতে পারে। আর সেখান থেকেই তো কলকাতা দ্রুত ভারতের রাজধানীতে পরিণত হলো। ঠিক। এই সময়ে শহরের পরিকাঠামো, ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ওই আমদানি-রপ্তানি এগুলো তো খুব বেড়েছিল। অমচং বেড়েছিল। কিন্তু শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক কেন্দ্র হিসেবেই কি এর পরিচিতি ছিল? মানে শহরের ভেতরের ছবিটা, মানুষের চিন্তাভাবনা, সংস্কৃতি সেখানে কি হচ্ছিল? খুব জরুরি প্রশ্ন এটা। অবশ্যই কলকাতা তখন ব্রিটিশ ভারতের প্রশাসনিক আর বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠছে, সেটা তো ঠিক। কিন্তু তার চেয়েও বড় কথা, ১৯ শতকে এসে এই শহরটাই হয়ে উঠল বাংলার নবজাগরণের আসল জায়গাটা। নবজাগরণ মানে? মানে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এদের হাত ধরে সমাজ, শিক্ষা, সংস্কৃতিতে একটা বিরাট পরিবর্তন এলো। আচ্ছা, আচ্ছা। ক্যালকাটা মাদ্রাসা, এশিয়াটিক সোসাইটি, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, এই সব প্রতিষ্ঠানগুলো তখনই তৈরি হয়। এগুলো আধুনিক জ্ঞানচর্চার দরজা খুলে দিয়েছিল আর কি। হুম। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই নবজাগরণের আলোর নিচেই কিন্তু ব্রিটিশ শোষণ আর সামাজিক বৈষম্যের অন্ধকারটাও ছিল। সেটা তো ছিলই। হ্যাঁ, কিছু সূত্র যেমন বলছে, এই বুদ্ধিবৃত্তিক চর্চাটা হয়তো প্রাথমিকভাবে উচ্চবিত্ত শিক্ষিত সমাজেই বেশি সীমাবদ্ধ ছিল। হয়তো সাধারণ মানুষের সঙ্গে একটা দূরত্বও তৈরি করেছিল শুরুতে। আচ্ছা। আর এই শোষণ বৈষম্যই কিন্তু পরে স্বাধীনতা আন্দোলনের আগুনটাকে আরও উস্কে দেয়। আর সেই স্বাধীনতা সংগ্রামে কলকাতার ভূমিকা তো অস্বীকার করার কোনো উপায়ই নেই। একেবারেই না। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলন তো এখান থেকেই জোরদার হয়েছিল। একদম। সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাশের মতো নেতারা তো কলকাতাকেই তাদের কাজের কেন্দ্র বানিয়েছিলেন। ব্রিটিশদের জন্য ব্যাপারটা বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল নিশ্চয়ই। খুবই অস্বস্তিকর। এই কারণেই কি তারা শেষ পর্যন্ত রাজধানী দিল্লিতে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়? মূলত তাই। ১৯১১ সালে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়ার পেছনে এই ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ওই বঙ্গভঙ্গ পরবর্তী সময়ের তীব্র বিক্ষোভ আর বিপ্লবী কার্যকলাপ একটা প্রধান কারণ ছিল। হুম হুম হুম। ব্রিটিশরা হয়তো ভেবেছিল কেন্দ্রবিন্দুটা সরিয়ে নিলে এই আন্দোলনের ঝাঁজ কিছুটা কমবে। তারপর এলো ১৯৪৭, দেশভাগ। এটা তো কলকাতার উপর একটা বিরাট ধাক্কা ছিল, তাই না? বিরাট ধাক্কা। শুনেছি প্রচুর শরণার্থী এসে ভিড় করেন শহরে। হ্যাঁ, দেশভাগের প্রভাব ছিল অমন্য। লক্ষ লক্ষ মানুষ ছিন্নমূল হয়ে এপারে চলে আসেন। এর ফলে শহরের পরিকাঠামো, অর্থনীতি, সামাজিক ব্যবস্থা সবকিছুর ওপর একটা অমন্য চাপ তৈরি হয়। ভাবা যায়। অর্থনীতি বেশ ধাক্কা খায়, কাজের অভাব দেখা দেয়। কিন্তু কলকাতা সেই ধাক্কাটা ধীরে ধীরে সামলেও ওঠে। আচ্ছা। শিল্প, বাণিজ্য, শিক্ষা এগুলো ধীরে ধীরে আবার মাথা তুলে দাঁড়ায়। যদিও পরে নকশাল আন্দোলনের মতো কিছু ঘটনা শহরে আবার অস্থিরতা তৈরি করেছিল, সেটা বিশেষ করে শিল্প আর সামাজিক জীবনে বেশ প্রভাব ফেলেছিল। ঠিক। তবে এই ধরুন ২০০০ সালের পর থেকে পরিকাঠামোর উন্নয়ন, বিশেষ করে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে শহরটা আবার নতুন করে গতি পেয়েছে। আজকের কলকাতা দেখলে সত্যিই অবাক লাগে। কি আশ্চর্য একটা মিশ্রণ, তাই না? একদিকে ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, কলেজ স্ট্রিটে সেই বইপাড়া,
কুমোরটুলির শিল্প এইসব ঐতিহ্য জড়িয়ে আছে শহরের আনাচে কানাচে। একদম। আবার অন্যদিকে নিউটাউনের ঝাঁ চকচকে আইটি পার্ক, বড় বড় শপিং মল, আধুনিক মেট্রো রেল, ঠিক। আর খাবারের কথা বা দুর্গাপূজার ওই উন্মাদনা, এগুলোর তো তুলনাই হয় না। ঠিক তাই। এটাই কলকাতার বৈশিষ্ট্য। শহরটা তার ঐতিহাসিক পরিচয়, তার যে মূল সত্তাটা, সেটাকে কিন্তু হারিয়ে ফেলেনি। হুম। বরং সেটাকে সঙ্গে নিয়েই আধুনিকতাকে আপন করে নিয়েছে। শিল্প, সাহিত্য, নাটক, সিনেমা, সঙ্গীত এই সব কিছুর চর্চা এখানে আজও খুব জীবন্ত। ঠিক। এই প্রাণবন্ততাই শহরটাকে অন্য একটা মাত্রা দেয়। তাহলে সব মিলিয়ে দেখলে কলকাতা শুধু একটা ইট পাথরের শহর নয়, তাই না? এটা যেন একটা চলমান ইতিহাস। অবশ্যই। মানে উত্থান পতন, নানা সংস্কৃতির অবাধ আনাগোনা আর সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার এক আশ্চর্য ক্ষমতা, এই সব কিছুর সাক্ষী এই শহর। একদম। কলকাতার এই দীর্ঘ যাত্রার কাহিনীটা খুঁটিয়ে দেখলে বোঝা যায় কিভাবে একটা গোটা অঞ্চলের সামাজিক, রাজনীতিক আর সাংস্কৃতিক চরিত্র সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে। হুম। আর নানা আঘাত সহ্য করেও শহরটার যে টিকে থাকার ক্ষমতা বা ঘুরে দাঁড়ানোর শক্তি, যাকে বলে রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা, সেটা সত্যি দেখার মতো। সত্যি। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন মনে আসছে। সূত্রগুলো যা বলছে, একদিকে শহরটা প্রযুক্তির হাত ধরে এগোতে চাইছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। অন্যদিকে তার যে ঐতিহাসিক স্থাপত্য বা সংস্কৃতির শিকড়, সেটাকে বাঁচিয়ে রাখার একটা দায়বদ্ধতাও রয়েছে। ঠিক। এই দুটো ভিন্নমুখী টানাপোড়েনকে কলকাতা ভবিষ্যতে কিভাবে সামলাবে, আর তার ফলে শহরের যে আত্মপরিচয়, সেটাই বা কিভাবে বদলে যেতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক জায়গা আছে।